আজকের ক্লাসে যে বিষয়টা শিখব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। আমরা যখন কথা বলি, কথা বলার সময় বিভিন্ন সময়ে এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। তো কোন ফ্রেজটা আসুন আমরা দেখিনি, ক্লাসে চলে যাই ডিরেক্টলি, তাহলে বুঝতে পারবো বিস্তারিত। আচ্ছা, আজকের ক্লাসের টপিক হচ্ছে ইয়ার টু এর ব্যবহার। আচ্ছা, ইয়ার টু কখন ব্যবহার হয় আমরা একটু দেখি। যে দেরি আছে বা এখনো দেরি আছে। তো ইয়ার টু ব্যবহার হয় যে কোনো কাজ এখনো করা হয়নি বা দেরি আছে এরকম বোঝাতে এই আমরা ইয়ের টুটা ব্যবহার করব। তো আমরা একটু স্ট্রাকচারটা একটু দেখে নিই। আচ্ছা, স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যামিজার প্লাস ইয়ের টু। মেইন হচ্ছে ইয়ের টু। তারপর এখানে আমরা ভি ওয়ানটা বসাবো, ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্টে যেটা থাকে সেটা বসাবো। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের এই দিকে একটু আসি। সেটা হচ্ছে ভার্বের লিস্টে যেইগুলো ভার্ব আছে আপনারা সবাই মুখস্থ করে ফেলবেন। কারণ ভোকাবুলারি ছাড়া ইংরেজি শেখা কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। আপনি শিখতে পারবেন যদি কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকেন বা শুনে শুনে ভোকাবুলারি যদি গেইন করতে পারেন, এটা তো হবে। কিন্তু আপনি যদি ভোকাবুলারি যদি সহজে মুখস্থ করে ফেলেন, আপনার জন্য কিন্তু খুবই সুবিধা হবে। যখন স্পিকিং করতে যাবেন তখন কিন্তু বাদবে না। ঠিক আছে? তো যাই হোক, আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে আসি। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ইয়ে টু প্লাস ভি ওয়ান, তারপরে অবজেক্ট। আচ্ছা, আমরা একটু উদাহরণ দেখি। যেমন এখানে একটা উদাহরণ আমি লিখেছি, সেটা হচ্ছে আমার পড়তে দেরি আছে। হুম। সাপোজ আমি এখনো পড়া শুরু করিনি, আমি পরে পড়াটা শুরু করব, যার কারণে আমি বলছি যে আমার পড়তে দেরি আছে। তো এই ক্ষেত্রে আমরা এই যে ইয়ে টুর ব্যবহারটা করব। তাহলে একটু দেখি, প্রথমে কি আমাদের সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? আমার, তাই না? যার কারণে আমরা এখানে লিখেছি আই। তারপরে ছিল অ্যামিজার, যার কারণে এখানে এম এসেছে। আয়ের সাথে তো এম হয়, আমরা জানি, যারা পূর্বের ক্লাসগুলো করেছেন তারা ভালো মতো জানেন। এবং এরপরে আমরা এই ইয়ের টুটা বসাবো মেন। তারপরে কি? যে পড়তে, তাই না? যার কারণে এখানে আমরা রিড বসাবো। তাহলে পুরোপুরি আহ, দাঁড়াচ্ছে কি? যে আমার পড়তে দেরি আছে, তাহলে কি হবে? আই এম ইয়েট টু রিড, রাইট? আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা আরো কিছু বাক্য দেখব যেগুলোর সাথে আমরা আমি, আমরা, তুমি, তোমরা, সে, রহিম, করিম, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা পার্সন, প্রত্যেকটা পার্সনের সঙ্গে আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, বা প্রত্যেকটা সাবজেক্টের সাথে আহ, এই স্ট্রাকচারটা মিলিয়ে দেখব। দেখি, যেমন আমার ইংরেজি শিখতে দেরি আছে, বা আমি এখনো শেখা শুরু করি না, বা পরে কখনো শুরু করব আর কি। তো যার কারণে আমি বলছি যে আমার ইংরেজি শিখতে দেরি আছে। তো তাহলে কি হবে? একই ব্যাপার, আই অ্যাম ইয়েট টু লার্ন ইংলিশ, রাইট? আই অ্যাম ইয়েট টু লার্ন ইংলিশ। গুড। এই যে প্রথমে কি সাবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপরে মেইন হচ্ছে ইয়েট টু, তারপরে কি শিখতে। কি শিখতে? ইংরেজি শিখতে, লার্ন ইংলিশ, রাইট? আচ্ছা, এবার আমরা উই এর ব্যবহারটা দেখি। যে আমাদের, উই মানে তো সাপোজ আমরা, তাই না? কিন্তু এখানে আমাদের হচ্ছে কেন? এটা আপনারা পূর্বের ক্লাসগুলো দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এখানে বলছে যে আমাদের ক্লাস শুরু করতে দেরি আছে, তাহলে কি হবে? উই আর। উই এর পরে আর হয় সেটা আমরা জানি। উই আর। একই ব্যাপার, ইয়েট টু স্টার্ট দ্য ক্লাস। মানে কি আমাদের ক্লাস শুরু করতে দেরি আছে। শুরুর ইংরেজি কি? স্টার্ট, তাই না? তারপরে কি করতে দেরি আছে? ক্লাস শুরু করতে, তাহলে স্টার্ট দ্য ক্লাস, রাইট? আচ্ছা, এখানে দেখি আমাদের হোমওয়ার্ক শেষ করতে দেরি আছে, তাহলে কি হবে? উই আর ইয়েট টু ফিনিশ দ্য হোমওয়ার্ক। হুম। আপনারা এই ক্লাসটা সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন, এবং যারা হয়তো বা এখানে দু একজন নতুন ক্লাস করছেন, তো তাদের আমি রেকমেন্ড করবো পূর্বের ক্লাসগুলো দেখতে। তাহলে এই সব আহ, ছোটখাটো যেসব কোশ্চেন গুলো আছে, কোশ্চেন গুলো আপনাদের সলভ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা তুমি ব্যবহার যদি করি, উম, যদি এখানে তুমি, তারা, তোরা, বা আপনি বা আপনারা, হ্যাঁ, আপনি, আপনারা বা তোরা, যেটাই বলেন না কেন। কারণ ইংরেজি একটা ভাষায় যে ইউ, ইউ দিয়েই কিন্তু সব বোঝাচ্ছে। ইউ মানে তুমি, ইউ মানে তোরা, ইউ মানে আপনি, ইউ মানে আপনারা। ঠিক আছে? বিশাল আহ খুবই শর্ট একটি ওয়ার্ডে অনেক কিছু বোঝাচ্ছে, তাই না? যার কারণে এখানে আপনি বুঝতে পারছেন যে
ইংরেজি কতটা সহজ দেখুন, মানে একটি শব্দতে শব্দতে এত কিছু বোঝাচ্ছে, তাই না? আর এখানে আমাদের বাংলা ভাষায় তুমি মানে একজন একটা জিনিস বোঝায়, তোরা মানে একটা জিনিস বোঝায়, আপনি মানে আর একটা জিনিস বোঝায়, আপনারা মানে আর একটা জিনিস বোঝায়, তাই না? বিষয়টা তাই না, মানে যে বোঝাচ্ছে একই রকম কিন্তু বলার যে ইয়ে আছে, সম্মান জানানো হচ্ছে। তুমি মানে কি, তুমি, তোরা, আপনি, আপনারা, একজনকে বোঝানো হচ্ছে যদিও, কিন্তু সম্মানের ক্ষেত্রে যদি সাধারণ বন্ধু হয় তাহলে তোরা বা তুমি, যদি কোনো একটু প্রাপ্তবয়স্ক সম্মানযোগ্য ব্যক্তি তখন আপনি বা আপনারা ব্যবহার করি, তাই না? কিন্তু ইংরেজিতে সে যেই হোক না কেন, জাস্ট তাকে আমি শুধু ইউ বলবো। আর এই জিনিসটা ভাবতে খুব ভালো লাগে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা পরের বাক্যটা দেখি, যে তোমার তাকে ফোন করতে দেরি আছে। আমি কাউকে ফোন করব, সেই ফোনটা করতে আমার দেরি আছে, তখন আমরা কি করব? ইউ আর ইয়েট টু কল হিম। ইউ আর ইয়েট টু কল হিম, মানে তোমার তাকে কল করতে দেরি আছে। আবার আরেকটা দেখি, তোমাদের রুম পরিষ্কার করতে দেরি আছে। তোমার রুমটা নোংরা হয়ে আছে, তো তারা রুমটা পরিষ্কার করতে চাচ্ছে, কিন্তু আমি বলছি তোমরা এখন পরিষ্কার করো না, তোমাদের রুম পরিষ্কার করতে দেরি আছে। হুম। তাহলে এরকম বলতে পারি, ইউ আর ইয়ার টু ক্লিন দ্য রুম, তোমাদের রুমটা পরিষ্কার করতে দেরি আছে। ডোন্ট ক্লিন দ্য রুম রাইট নাও, আই হ্যাভ সামথিং ওয়ার্ক ইন দ্য রুম, আমার রুমের মধ্যে কিছু কাজ আছে। এরকম একটা এরকম সিচুয়েশনে আপনার এটা ব্যবহার করবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা হি সি একটু দেখি। আচ্ছা, তার আসতে দেরি আছে। হি ইজ yet টু কাম, তার আসতে দেরি আছে। একই রকম। জাস্ট ওয়েট এ মিনিট, মিনিটে যাবেন সবাই। আচ্ছা, খেয়াল করে এবার, তার বই কিনতে দেরি আছে, তাহলে এখানে কি হবে? হি ইজ yet টু বাই দ্য বুক, তাই না? কার? তার। আচ্ছা, এবার হি সি কিন্তু একই ব্যাপার। হি সি, মানে যখন হচ্ছে মেয়েদের বোঝাবে তখন আমরা সি বোঝাবো, যখন ছেলেদের বোঝাবে তখন আমরা হি ব্যবহার করবো, ঠিক আছে? হি সি একই রকম। আচ্ছা, যেমন এটি, এটা দিয়ে যদি হয়, যেমন এটা শুরু করতে দেরি আছে, ইটস yet টু স্টার্ট, ইট ইজ yet টু স্টার্ট, হ্যাঁ। আচ্ছা, এখনো বৃষ্টি হতে দেরি আছে, ইট ইজ yet টু রেইন, বৃষ্টি হতে দেরি আছে, হ্যাঁ। এরকম অর্থে ব্যবহার হয়। আচ্ছা, এবার আমরা এই যে দে মানে তারা, এটা একটু দেখবো সুন্দরভাবে। যেমন তাদের পৌঁছাতে দেরি আছে, তাদের পৌঁছাতে দেরি আছে, তাহলে কি স্ট্রাকচার অনুযায়ী, তাহলে সাবজেক্ট দে, তারপরে আর, তারপরে ইয়েট টু, তারপরে কি অ্যারাইভ, মানে কি পৌঁছানো না? হ্যাঁ, অ্যারাইভ মানে পৌঁছানো। তাহলে কি তাদের পৌঁছাতে দেরি আছে, তাহলে কি হবে? দে আর ইয়েট টু অ্যারাইভ, রাইট? ঠিক আছে। তাদের সিদ্ধান্ত নিতে দেরি আছে, একই রকম, দে আর ইয়েট টু ডিকাইড, ডেডিকেট। আচ্ছা, এরপর দেখি, আমাদের সুজিত দাকে নিয়ে আমরা একটা বাক্য লিখেছি। হুম। সেটা হচ্ছে, সুজিতের মিটিং এ যোগ দিতে দেরি আছে। সুজিতের মিটিং এ যোগ দিতে দেরি আছে, সুজিত দা এখনো মিটিং এ আসেনি, তার মিটিং এ উপস্থিত হতে দেরি আছে বা যোগ দিতে দেরি আছে, তিনি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে বা একটু পরে মিটিং এ যোগ দেবে। তখন আমরা এই যে আমাদের সুজিত দার নামটা বসাবো সাবজেক্ট, তারপরে কি মানুষের নামের পরে ইউজ হয় সেটা আমরা জানি, তারপরে মেইন হচ্ছে কি ইয়ার টু, তারপরে কি জয়েন দা মিটিং, যোগ দিতে, তাই না? জয়েন দা মিটিং, যোগ দিতে। ক্লিয়ার? আচ্ছা, আবার একটা জিনিস, সুজিতের কাজ শেষ করতে দেরি আছে, তাহলে সুজিত ইজ yet টু কমপ্লিট হিজ ওয়ার্ক, রাইট? তো এই ইয়ের টু নিয়ে, আচ্ছা ইমতাদ ভাই নিয়ে একটু বানাইছি। ইমতাদ ভাই আজকে ক্লাসে আছে, আমি একটু দেখি ইমতাদ ভাই থাকলে মজা হইতো। ইমতাদ ভাই ক্লাসে নাই। যাই হোক, যে ইমদাদের দোকান খুলতে দিয়ে আছে, তাহলে ইমদাদ ইজ yet টু ওপেন দ্য শপ। তারপরে ইমদাদের লেসন পড়তে দেরি আছে, তাহলে কি হবে? ইমদাদ ইজ yet টু রিড দ্য লেসন, ঠিক আছে? তো এই ছিল আমাদের হচ্ছে ইয়েট, ইয়েট টু এর টপিক। তো ইয়েট টু নিয়ে আর কি কারো কোনো সমস্যা আছে? যদি সমস্যা থেকে থাকে অবশ্যই বলবেন, এবং ইয়েট টু নিয়ে যদি সমস্যা না থেকে থাকে আমরা নেক্সট টপিকে যাব। প্লিজ তাড়াতাড়ি ফার্স্ট কমেন্ট করবেন, অথবা আনমিউট করে বলতে পারেন যে এখানে সমস্যা আছে। ফার্স্ট ফার্স্ট কমেন্ট ফার্স্ট। থ্যাংক ইউ সো মাচ। শিউলি দি একটু রেসপন্স করবেন, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ সুজিত দা।
আচ্ছা, এবার আমাদের নেক্সট টপিক আমরা শিখবো। উম লেট মি সাম মোমেন্ট। নেক্সট টপিক। আচ্ছা, এখানে যেটা শিখবো যে আমরা অনেক সময় বলি যে কি, যে আমার কিছু বলার আছে, বা আমার কিছু খাওয়ার আছে। এই যে খাওয়ার আছে, বলার আছে। হুম। তারপরে যেমন, বা এরকমও বলি যে আমার কিছু বলার নাই, তারপর আমার কিছু খাওয়ার নাই। এক কথা কি, মানে, আচ্ছা, এখানে ব্যবহার হবে কি, সামথিং টু আর নাথিং টু ব্যবহার করব। হ্যাঁ, আমরা একটু বিস্তারিত দেখি। যে যখন আমরা বলতে চাই যে আমার কিছু আছে, মানে যে ড্যাশ ড্যাশ ডট ডট ডট, দেখছেন, মানে এখানে কোনো একটা শব্দ বসাবো, যে আমার কিছু বলার আছে, আমার কিছু করার আছে, আমার কিছু খাওয়ার আছে, আমার কিছু দেওয়ার আছে, সেটা হচ্ছে আমরা এই ডট ডটের কাছে বসাবো। তাহলে কি, যে আমার কিছু বলার আছে, এই যে ডট ডটের কাছে সাপোজ মনে করেন যে বলার। তো যখন এই যে বলবো যে আছে অর্থ, তখন আমরা সামথিং টু ব্যবহার করবো। হ্যাঁ, সামথিং টু। হুম। আর যখন যখন বলতে চাই যে আমার কিছু বলার নেই, সাপোজ এই যে ডট ডটের কাছে এখানে সেই শব্দটা বসাবেন। যেমন আমার কিছু, এই ডট ডটের কাছে বসালাম যে বলার, এখানে নাই আছে, তাই না, বলার নাই, তাহলে আমরা কি এই নাথিং টুটা বসাবো। হ্যাঁ, তো আমরা নিজের বাক্যগুলো যদি দেখি তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, এখানে একটা জিনিস, আমরা পজিটিভ এবং নেগেটিভ দুইটা শিখবো। যখন আমরা পজিটিভ ব্যবহার করব, যেমন হা বোধক বা যেমন আছে, না না আমার কিছু বলার আছে, তখন আমরা এই সামথিং টু ব্যবহার করব। যখন কিছু নাই তখন আমরা কি নাথিং টু ব্যবহার করব, নেগেটিভটা ব্যবহার করব। হ্যাঁ, তাহলে স্ট্রাকচার একই রকম, দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপরে কি সামথিং টু প্লাস ভি ওয়ান, তাই না। এবং এখানে একই রকম সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপরে নাথিং টু যখন আমরা নেগেটিভ করবো, যেমন আমার কিছু বলার নাই, আমার কিছু খাওয়ার নাই। হ্যাঁ, তখন আমরা এই নাথিং টুটা ব্যবহার করব। আমরা এবার বিস্তারিত একটু দেখি, তাহলে উদাহরণ দেখলে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাবো বিষয়টা, তাই না। আচ্ছা, আমরা একটু উদাহরণটা দেখে নিই। যেমন আমার কিছু বলার আছে, আমার কিছু বলার আছে, তাহলে স্ট্রাকচার অনুযায়ী, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, তাই না, আমার। তারপরে সাবজেক্টের পরে কি বসবে, হ্যাভ বা হ্যাজ। আমরা জানি কোথায় হ্যাভ বসবে, কোথায় হ্যাজ বসবে, আমাদের প্রিভিয়াস ক্লাসে সম্পূর্ণ সুন্দরভাবে এই বিষয়ে আলোচনা করা আছে, তাই না। আচ্ছা, তো আমার কিছু বলার আছে, তাহলে এখানে আমরা কি, এই যে বলার আছে, আমার কিছু বলার আছে, যে ডট ডট। তো এইখানে যে এই যে বলার আছে বলছে, যার কারণে আমরা কি করব, সামথিং টুটা ব্যবহার করব। আমার কিছু বলার আছে, সামথিং টু টক বা সে, যে কোনো, অ্যাজ মাই উইশ, অ্যাজ ইয়োর উইশ, যে কোনো একটা বলতে পারেন। যে আমার কিছু বলার আছে, তখন আমরা কি করব, আই হ্যাভ সামথিং টু টক। আই হ্যাভ সামথিং টু টক, আমার কিছু বলার আছে। আচ্ছা, আবার একটা যেমন দেখি, যে আমার কিছু খাওয়ার আছে, তাহলে একই রকম আই হ্যাভ সামথিং টু ইট, আমার কিছু খাওয়ার আছে। একই রকম আই হ্যাভ, মেন স্ট্রাকচার কি, যেহেতু এটা পজিটিভ, যার কারণে সামথিং টু কি, খাওয়ার আছে, তাই না, ইট। ক্লিয়ার বিষয়টা। আচ্ছা, যেমন এখানে যদি বলি যে আমার কিছু বলার নাই, তাহলে কি এটা নেগেটিভ হয়ে যাচ্ছে না। তো যার কারণে আমি এখানে নাথিং টু ব্যবহার করছি। তাহলে আই হ্যাভ নাথিং টু টক বা আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নাই। ক্লিয়ার বিষয়টা। যেমন এখানে যে আরেকটা বলতে পারি যে আমার কিছু খাওয়ার নাই, তাহলে কি আই হ্যাভ নাথিং টু ইট। হুম। এইভাবে কিন্তু আমরা বাক্য মেক করতে পারি। আচ্ছা, আমরা আরো কিছু বাক্য দেখবো, যাতে আমরা এই বিষয়টাতে আমরা একদম আহ পাকাপোক্ত হয়ে যাই, যাতে কোনো সমস্যা যাতে না থাকে। হ্যাঁ, এই টপিকটা আমরা একটু দেখবো। যেমন এখানে দেখি যে আমাদের কিছু করার আছে, আমাদের কিছু করার আছে, তাহলে কি উই হ্যাভ সামথিং টু ডু। করার ইংরেজি ডু, তাই না। উই হ্যাভ সামথিং টু ডু, রাইট। আর সেখানে আরেকটা দেখি যে আমাদের কিছু শেখার আছে, তাহলে কি উই হ্যাভ, দুঃখিত, যে আমার কিছু আমার কিছু শেখার নাই। এখানে এটা নেগেটিভ অর্থ ব্যবহার হচ্ছে। তাহলে কি উই হ্যাভ নাথিং টু লার্ন। শেখার ইংরেজি লার্ন, তাই না। উই হ্যাভ নাথিং টু লার্ন। আচ্ছা, এখানে আরেকটা দেখি যে আমার কিছু করার নাই, তাহলে কি উই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছু করার নাই। আশা করি এই দুইটা বুঝছেন। এবার আমরা ইউ দিয়ে দেখি, তুমি, আপনি, তারা, যাই হোক যেটাই বলি না কেন, যে তোমার কিছু বলার আছে, ইউ হ্যাভ সামথিং টু সে। হুম। একই রকম, একই রকম। এখন আমি নেগেটিভ গুলো দেখাচ্ছি না, কারণ আপনারা সবাই নেগেটিভ করতে পারেন। হ্যাঁ, এই অক্সিলারি ভার্বের সাথে বা বি ভার্বের সাথে আমরা শুধু নেগেটিভ করে দিবেন। হ্যাঁ, এই যে হ্যাভের সাথে আপনারা কি করবেন, নট করে দিবেন, নেগেটিভ হয়ে যাবেন। আবার যখন ইন্টারোগেটিভ করবেন, তখন হ্যাভটা প্রথমে নিয়ে আসবেন, ইন্টারোগেটিভ হয়ে যাবে।
যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন ওই হ্যাভ এর সাথে নট করে দেবেন, নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে। এসব আপনারা জানেন। আপনারা যদি আমি একটা পজিটিভ বাক্য লিখে দিই তখন কিন্তু আপনারা সেই বাক্যটা থেকে পজিটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ সব নিজে নিজে কিন্তু তৈরি করতে পারবেন, কারণ সেইভাবে আপনাদের শেখানো হয়েছে। তো এখন পূর্বের ক্লাসে, এই পরবর্তী যে ক্লাসগুলো নেব সেই ক্লাসে হয়তোবা খুব কম ক্লাসে আমি নেগেটিভ ইন্টারোগেটিভ এগুলো কম দেখাবো, হ্যাঁ, শুধু পজিটিভ বাক্যগুলাই দেখাবো, যাতে আমরা দ্রুত এগোতে পারি। আর যদি ওই সব ক্লাসগুলোতে প্রতিটা ক্লাসে নেগেটিভ ইন্টাগ্রেটিভ এসব যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা খুব দ্রুত একটা এগোতে পারবো না। এসে বিষয়। আচ্ছা, আমরা আর এগুলা কি দেখাবো? আচ্ছা, আমি দু একটা দেখাই। যেমন তার কিছু পড়ার আছে, তাহলে কি এখানে কিন্তু আমরা হ্যাভ না ব্যবহার করে হ্যাজ ব্যবহার করব। কারণ কি? কারণ হির সাথে হ্যাজ হয়, হি শি ইট, তাই না? বা কোনো মানুষের নামের সাথে হ্যাজ ব্যবহার হয়, এটা আমরা জানি, পূর্বে প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি। তাহলে কি তার কিছু পড়ার আছে, তাহলে হি হ্যাজ সামথিং টু রিড, তার কিছু পড়ার আছে। বা তার কিছু বলার আছে, হি হ্যাজ সামথিং টু টেল বা টক, যেটাই বলেন আর কি। আচ্ছা, তার কিছু পড়ার নাই, হি হ্যাজ নাথিং টু রিড, হি হ্যাজ নাথিং টু রিড, যে বলার নাই, নাই অর্থে নাথিং টু ব্যবহার হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, হি সি একই রকম, তার রান্না করার আহ তার কিছু রান্না করার আছে, তাহলে কি শি হ্যাজ সামথিং টু কুক, তার কিছু লেখার আছে, শি হ্যাজ সামথিং টু রাইট। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু কোনো এইখানে মনে করে একজন কোনো মানুষের নাম লিখেছি না, রহিম করিম, আমি ভেবেছিলাম যে আমাদের ক্লাসের কারোর নাম লিখেছি। আচ্ছা আচ্ছা, এটা দেখি যে তাদের কিছু বলার আছে, তাহলে কি দের সাথে আমরা হ্যাভ হয়, আমরা এটা জানি। তাদের ইংরেজি কি, দে না? আচ্ছা, তাদের কিছু মিউটে নাকি, আচ্ছা, তাদের কিছু দেখার আছে, তাহলে কি দে হ্যাভ সামথিং টু ওয়াচ। দেখার ইংরেজি কি? মানে এইখানে দেখা হচ্ছে একটা জিনিস ক্লিয়ার করি, যখন আপনি টিভিতে বা মোবাইলে বা কোনো একটা মনিটরে কোনো কিছু দেখবেন, সেখানে দেখার ইংরেজি হবে ওয়াচ। আচ্ছা, আমার এখান থেকে কোন নয়েজ আসছে? হ্যালো হ্যালো, আমার এখান থেকে নয়েজ আসছে, একটু জানাবেন। হালকা, নো প্রবলেম। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বিষয় ক্লিয়ার করে, সেটা হচ্ছে যে এখানে ওয়াচ মানে দেখা, আবার সি মানেও দেখা। তো কখন আমরা কোনটা ব্যবহার করব? যখন আমরা কোনো কিছু মনিটরে দেখব, যেমন মোবাইল, টেলিভিশন, কম্পিউটার, এটসেট্রা এটসেট্রা, তখন আমরা ওয়াচ ব্যবহার করব, হ্যাঁ। যখন আমরা কোনো একটা মুভি দেখি বা কোনো একটা নাটক সিনেমা দেখি তখন আমরা ওয়াচ ব্যবহার করব। বা এবার আমরা সি কখন ব্যবহার করব? যখন আমরা হচ্ছে সাপোজ কোনো মানুষ দেখি, কোনো সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য দেখি, তখন আমরা কি সি ব্যবহার করব, হ্যাঁ। তখন আই সি ইউ, আমি তোমাকে দেখি। হুম তখন আমরা কিন্তু এটা ব্যবহার করব। তাহলে কি এখানে বাক্যটা কি বলছে? তাদের কিছু দেখার আছে, তাহলে দে হ্যাভ সামথিং টু ওয়াচ। হুম আচ্ছা, তাদের কিছু দেখার নাই, তাহলে কি দে হ্যাভ নাথিং টু ওয়াচ, তাই না? আচ্ছা, এই ছিল আহ, হচ্ছে সামথিং টু এবং নাথিং টু এর টপিক। করিমের কিছু করার নাই, তাহলে করিম হ্যাজ নাথিং টু ডু। এই ছিল সামথিং টু এবং নাথিং টু। আচ্ছা, এই সামথিং টু নাথিং টু তে কারোর কি কোনো প্রবলেম আছে? যদি প্রবলেম থেকে থাকে চ্যাট বক্সে জানান, না থাকলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের শিউলি দিদি খুব অ্যাক্টিভ এবং সুজিত দাও খুব অ্যাক্টিভ। থ্যাংক ইউ। সবাই অ্যাক্টিভ এখন, সবাই। ধন্যবাদ। অমৃত, সুজিত দা এবং রোকসানা আপু, সবাই অ্যাক্টিভ, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট টপিক। একবারে বেশি হয়ে যাচ্ছে নাকি, তাই না? একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয়। তারপরে এই টপিকটা দিয়ে শেষ করে দিই আজকে। আজকে যেহেতু তিনটা আপনাদের জন্য সুন্দরভাবে মেড করছি, তিনটি টপিক নিয়ে। আমার একটু সাইডে একটু নয়েজ আছে, সরি। আচ্ছা, এখন আমরা নেক্সট টপিক যেটা শিখবো সেটা হচ্ছে হাউ অ্যাবাউট এর ব্যবহার। তো হাউ অ্যাবাউট এর অর্থ এখানে ব্যবহার হবে কি, কেমন হয়, আমরা একটু দেখি।
হাউ অ্যাবাউট ব্যবহার হয় যখন কাউকে কোনো প্রস্তাব, পরামর্শ বা আইডিয়া দিতে চাই। হ্যাঁ, এইরকম অর্থে আমরা ব্যবহার ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে আমরা এখন যে বাক্যটা দেখলে কিন্তু বুঝতে পারবো। তবে হাউ অ্যাবাউট কিন্তু সবসময় কিন্তু এরকম ব্যবহার হবে না। যেমন আমি কারোর সাথে কথোপকথন করছি, আহ হচ্ছে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করছি, আই লাইক হচ্ছে 10 মিনিট স্কুল, আমাদের মঞ্জুরিন আপুকে আমি আমি এই বইটা পছন্দ করি। তখন আমি তাকে একটা উল্টা প্রশ্ন করতে পারি, হাউ অ্যাবাউট ইউ, তুমি কি পছন্দ করো? তখন কিন্তু হাউ অ্যাবাউট ওই অর্থে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, আমি কোন একটা জিনিস পছন্দ করি বা আমি একটা কোনো জিনিস করি এবং তুমি কোন জিনিস করো, ওই ক্ষেত্রে যখন হাউ অ্যাবাউট ব্যবহার ব্যবহার করব, মানে আমি একটা জিনিস করি, তুমি কোনটা করো সেটা জানতে চাচ্ছি, তখন কিন্তু আমরা ওই ক্ষেত্রে হাউ অ্যাবাউট কিন্তু বলতে পারি। কিন্তু এখন যে বাক্যটা দেখাবো, এই হাউ অ্যাবাউট অন্য অর্থে ব্যবহৃত হবে। কি অর্থে ব্যবহৃত হবে আমরা একটু বাংলা হচ্ছে এটা যদি দেখি, বাংলা হচ্ছে বাক্য যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। তার আগে আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিই। তাহলে হাউ অ্যাবাউট প্লাস ভার প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি হবে। হ্যাঁ, তারপরে অবজেক্ট যেটা থাকে সেটা মনে রাখবেন। হাউ অ্যাবাউট এরপরে ভার, এর সাথে আইএনজি ফর্ম বসে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটু দেখি, উদাহরণটা দেখি। উদাহরণ দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবো আমরা। হ্যাঁ, যেমন এখন ফুটবল খেললে কেমন হয়, এই যে শেষে কেমন হয় আছে, ফুটবল খেললে কেমন হয়, তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি, হাউ অ্যাবাউট প্লেইং ফুটবল। তাহলে কি হাউ অ্যাবাউট এর পরে ভার্ব আছে, সে ভার্বের সাথে আমরা কি বসাবো, আইএনজিটা বসাবো। ঠিক আছে। আচ্ছা, এই যে তাকে সাহায্য করলে কেমন হয়, তাকে সাহায্য করলে কেমন হয়, তখন আমরা এখানে হাউ অ্যাবাউটটা বসাতে পারি, হাউ অ্যাবাউট হেল্পিং হিম। হাউ অ্যাবাউট এর পরে যে ভার্বটা বসবে, সেই ভার্বের সাথে আমরা কি আইএনজিটা বসাবো, হাউ অ্যাবাউট হেল্পিং হিম। আচ্ছা, এখানে এখন পড়া শুরু করলে কেমন হয়। হুম, তাহলে কি হাউ অ্যাবাউট স্টার্টিং টু স্টাডি। এখন খেয়ে নিলে কেমন হয়, হাউ অ্যাবাউট ইটিং নাও। হাউ অ্যাবাউট এর পরে ভার্বের সাথে আমরা আইএনজি বসাবো, কিন্তু সবসময় কিন্তু না, খেয়াল রাখবেন। আরেকটা উদাহরণ, যেমন ঘরটা পরিষ্কার করলে কেমন হয়, হাউ অ্যাবাউট ক্লিনিং দ্য রুম। হুম, আশা করি এই যে যেমন চা খেয়ে নিলে কেমন হয় বা চা খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাভিং সাম টি বা কাপ অফ টি, অ্যাজ ইউ ক্যান সে, অ্যাজ ইউর উইশ। বা একটু হাঁটতে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং ফর এ ওয়াক। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো হাউ অ্যাবাউট কোন ক্ষেত্রে ব্যবহার করবো, আমরা এখানে কি দেখলাম যে যে কোনো প্রস্তাব, কোনো পরামর্শ, কোনো আইডিয়া, এই ক্ষেত্রে কিন্তু আমরা এই হাউ অ্যাবাউটটা ব্যবহার করব। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই হাউ অ্যাবাউটের কিন্তু মানে যখন ডাব্লিউ এইচ দিয়ে বাক্যটা শুরু হচ্ছে, এই শেষে আমরা কি এই জিজ্ঞাসা চিহ্ন বসাবো, হাউ অ্যাবাউট। হুম, আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। সকলকে ধন্যবাদ সুন্দরভাবে ক্লাসটি করার জন্য এবং রেসপন্স করার জন্য। আমি যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন। তার আগে আমি একটু হোমওয়ার্কটা দিয়ে দিই। হ্যাঁ, মানে হোমওয়ার্ক খুব ইম্পর্টেন্ট। আপনারা এই 3টা টপিক দিয়ে, আচ্ছা, আপনাদের নেগেটিভ পজিটিভ আমাকে জমা দিতে হবে না, আপনারা নিজে নিজে প্র্যাকটিস করলে এনাফ। কিন্তু লিখলে খুব ভালো হয়। আপনার শুধু 3টা টপিক দিয়ে 30টা বাক্য লিখে আগামী কাল, এবং যেহেতু আগামী নেক্সট ক্লাস রবিবারে হবে, এই রবিবারের আগে অবশ্যই হোমওয়ার্ক গুলো জমা দিবেন। এবং আরেকটা বিষয় যেটা ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে দেখি যে হোমওয়ার্ক অনেকে জমা দেয় যে সাপোজ আজকে বৃহস্পতিবার, আজকে ক্লাস শুরু হচ্ছে, হোমওয়ার্ক জমা দিল এই যে সন্ধ্যার বেলায় হোমওয়ার্ক দিল, আমি একটু ব্যস্তর কারণে তার হোমওয়ার্কটা দেখতে পারলাম না। তো আপনারা কি করবেন, যে হোমওয়ার্কটা দুপুর বেলায় দেওয়ার চেষ্টা করবেন। দুপুর বেলায় দিলে আমার পক্ষে একটু সুবিধা হয়। তো এই টপিক নিয়ে কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্নটা করবেন।